সবকিছু পাওয়া গেলেও কখনো ভালোবাসা পাওয়া যায় না। আমি চলে যাওয়ার পরে নিজের মন মতো মেয়ে দেখে বিয়ে করে নেবেন। একদমে কথাগুলো বলে থামলো তানহা। কথাগুলো বলার সময় মনে হচ্ছিল কেউ তার কলিজায় তীর দিয়ে আঘাত করছে। যাকে ভালোবাসে তাকে আবার বিয়ে করার কথা বলছে, আর ইফাদের সামনে দাঁড়িয়ে থাকা যাবে না। আর একটু থাকলে শব্দ করে কেঁদে দিবে তানহা। সেই নিজেকে আর দুর্বল প্রমাণ করতে চায় না। তানহা উল্টো দিকে ঘুরে ব্যাগ তুলতে যাবে, তখনই ইফাত তার হাত ধরে নিজের বুকে টেনে নেয়। তানহার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, কোথায় যাবে তুমি? আমি তো আছি। আমাকে একা করে দিয়ে চলে যাবে? আমি কখনো নিজের মুখে বলেছি আমি তোমাকে ভালোবাসি না? তুমি চৈতালির কথা শুনে আমাকে রেখে চলে যাবে? একটাবার আমার কথা ভাবলে না? তুমি জানো না ইফাত তানহাকে ছাড়া অচল। আমি মানছি আমাদের বিয়েটা আমার ইচ্ছার বিরুদ্ধে হয়েছে। এর জন্য আমি কখনো তোমাকে দোষারোপ করেছি? তোমাকে কথা শুনেছি, মেরেছি, বকেছি? আমাকে বলো, বিয়ে নিয়ে কোনো কথা তোমাকে শুনিয়েছি? আমার উপরে রাগ করে 2 বছর যোগাযোগ রাখি নাই। দেশে এসে নিজের দায়িত্ব ভুলে যাই নাই। যথাসাধ্য তোমার সাথে মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি, তোমাকে ভালো রাখার চেষ্টা করেছি, তোমাকে আগলে রাখার চেষ্টা করেছি। তুই যতক্ষণ আমার পাশে থাকো তখন আমার অনেক ভালো লাগে, অদ্ভুত শান্তি লাগে। তুমি এমন একটা মেয়ে যাকে ভালো না বেসে থাকার উপায় আছে? তুমি জানো না তোমার জামাইয়ের কোনো কিছু বলতে শরম করে? ইফাদের কথাগুলোর মধ্যে কিছু একটা ছিল। তানহা ইফাতকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে দিল। কথাই আছে না, মেয়েদের স্বামী হলো মেয়েদের আসল সম্পদ। যে মেয়ের স্বামী ভালো সেই মেয়ের দুনিয়াটাই জান্নাত হয়ে ওঠে। শ্বশুর বাড়ির সবাই খারাপ হলেও স্বামী যদি ভালো হয় তাহলে স্বামীর মুখের দিকে তাকিয়ে মেয়েটি সব রকমের ত্যাগ স্বীকার করতে পারে। মেয়েটি দিন শেষে গর্ব করে বলতে পারে, আমার স্বামী আল্লাহ তাআলার দেওয়া শ্রেষ্ঠ উপহার। আর যে মেয়ের স্বামী খারাপ হয় তার পুরো দুনিয়াটাই জাহান্নাম হয়ে ওঠে। শ্বশুর শাশুড়ি ননদ দেবর ভালো হয়ে লাভ নেই, কারণ মেয়েটির স্বামীই খারাপ। সারা জীবনের জন্য বরবাদ হয়ে যায় একটি মেয়ের জীবন। আমি তো আছি কথাটা তানহার বুকে এসে আঘাত করেছে। সে তো একটু ভালোবাসা চেয়েছিল, একটা স্নেহের হাত মাথার উপরে চেয়েছিল। ইফাত তানহাকে ভালোবেসে বুঝিয়ে দিল। তানহার ধারণা ভুল, ইফাতও তানহাকে ভালোবাসে। ইফাদের ভালোবাসার কাছে চৈতালির কথাগুলো তুচ্ছ মনে হচ্ছে তানহার। ইফাদের কথাগুলো তড়িৎ গতিতে কাজ করেছে। তানহা ভিতর থেকে অদ্ভুত শান্তি অনুভব করলো। কষ্ট পেলে জড়িয়ে ধরে কান্না করে যায়। এমন একটা মানুষই তো তানহা চেয়েছিল। তানহা কান্না করছে, প্রচুর কান্না করছে। এত বছরের দুঃখ কষ্টগুলো চোখের পানির সাথে বিসর্জন দিয়ে দিচ্ছে। ইফাদও কিছু বলছে না। মেয়েটা অসংখ্য চাপা কষ্ট মনের মধ্যে নিয়ে ঘুরে বেড়ায়। আজকে ইচ্ছে মতো কান্না করে নি, নিজেকে হালকা লাগবে। শুনো মেয়ে, আজকে যত খুশি কান্না করে নাও, আজকের পরে থেকে কিন্তু আর কখনো কান্না করতে দিব না। ইফাদের কথা শুনে তানহা ইফাতকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। তানহার যদি উপায় থাকতো মানুষের বুকের মধ্যে কি লুকিয়ে থাকতো। দীর্ঘ সময় নিয়ে কান্না করেছে তানহা, শরীর একদম নেতিয়ে পড়েছে। শব্দ করে কান্না করার মতো শক্তি আর নেই তানহার। তানহাকে চুপ হয়ে যেতে দেখে ইফাত 2 হাতে তানহার মুখ ধরল, যত্ন সহকারে 2 চোখের পানি মুছিয়ে দিল। অনেক কান্না করেছো, আর কান্না করতে হবে না। আর 1 ফোঁটা চোখের পানি ফেললে আমার থেকে খারাপ কেউ হবে না। বলেই তানহার কপালে অদূর ছুঁয়ে দিল। তানহা একদম নিস্তব্ধ হয়ে গেল। ইফাত তানহার হাতে ধরে বিছানার কাছে আসলো। বিছানায় ওঠো, লক্ষ্মী মেয়ের মতো ঘুমাবে। তানহাকে দাঁড়িয়ে থাকতে দেখে ইফাত থমকে উঠল। তানহা কিছুটা কেঁপে উঠল। ভয়ে বিছানায় উঠে গিয়ে অন্য পাশ ফিরে শুয়ে পড়ল। ইফাত তানহার ফোনটা তানহার দিকে এগিয়ে দিয়ে বলল, এই নাও তোমার ফোন, অন্যদিন ফোন ব্যবহার করার জন্য পাগল হয়ে যাও। তানহা ফোন নিয়ে বিছানার কোণে ছুঁড়ে ফেলে দিল। বাবার কি রাগ? আমি কি করেছি? তুমি আমাকে রাগ দেখাচ্ছ কেন? তানহার থেকে কোনো উত্তর আসলো না। ইফাত 2 চোখ বন্ধ করে দীর্ঘশ্বাস ছাড়লো। ঘড়ির কাঁটা রাত 2টা ছুঁই ছুঁই। তানহা ঘুমিয়েছে কিনা বোঝা দেয়। কপালে হাত রেখে উপরের দিকে তাকিয়ে আছে ইফাত। রাগ করে সবাই না খেয়ে শুয়ে পড়েছে। বিষয়টা ভেতর থেকে ইফাতকে খুব করে পোড়াচ্ছে। উঠে গিয়ে রুমের লাইট চালিয়ে দিল। রুম থেকে বের হয়ে মায়ের রুমের কাছে আসলো। আম্মু, ও আম্মু, একটু ওঠো না বলে দরজা ধাক্কাতে লাগলো। রোকেয়া বেগম গম্ভীর কণ্ঠে বলল, কি হয়েছে? বাহির থেকে বললো দরজা খুলতে পারবো না। আমার পায়ে প্রচন্ড ব্যথা করছে। তানহা ওষুধ কোথায় রেখেছে খুঁজে পাচ্ছি না, একটু খুঁজে দিবে? পায়ের ব্যথা সহ্য করতে পারছি না।
ইফাত শোন, আমি তোর মা। তুই আমাকে জন্ম দিস নাই, আমি তোকে জন্ম দিয়েছি। তুই কি বলতে চাস বা করতে চাস তোর গলা শুনেই বলে দিতে পারি। তোর পায়ে ব্যথা করলে তুই আমার রুম পর্যন্ত হেঁটে আসতে পারতি না। তাই বলছি, মায়ের সাথে ছলনা করে লাভ নেই। আমি খাবো না। ও আম্মু প্লিজ বেরিয়ে আসো না। নিজেদের মধ্যে অশান্তি করে লাভ আছে বলো? সবাই না খেয়ে অভিমান করে আছে। বিষয়টা একদম ভালো লাগছে না। না খেয়ে নিজেকে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। তুমি না খেয়ে রুহুকে কষ্ট দিচ্ছ। কিয়ামতের দিন তোমার রুহু আল্লাহর কাছে বিচার দিবে। তুই তাকে না খাইয়ে রেখে কষ্ট দিয়েছ। আমি ঠিক করেছি, আমি আবার প্রবাসে চলে যাব। মরে গেলেও ফিরে আসবো না। মায়ের মন ছেলের মুখে এমন কথা শুনে ভিতরটা কেঁপে উঠল। উঠে এসে দরজা খুলে দিল। ইফাত মায়ের দিকে তাকিয়ে আছে। তুমি ড্রয়িং রুমে এসে বসো, আমি খাবার গরম করে চৈতালি আর তানহাকে ডাকছি। রোকেয়া বেগম কোনো কথা বলল না, চুপ করে বসলো। ইফাত খাবার গরম করতে দিয়ে চৈতালির রুমের সামনে আসলো। জোরে জোরে চৈতালির দরজা ধাক্কাতে শুরু করলো। কি রে চৈতালি, আমার কথা কানে যাচ্ছে না? দরজা খুলতে বলেছি। আমি যদি দরজা ভেঙে ভেতরে যাই তোর অবস্থা খারাপ করে দিব। 2 মিনিট পর চৈতালি এসে দরজা খুলে দিল। 2 চোখ লাল হয়ে আছে, চুলগুলো এলোমেলো হয়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে মেয়েটা ভেতর থেকে কষ্ট পাচ্ছে। ইফাত চৈতালির হাত ধরে বলল, আয় আম্মুর পাশে বস। খবরদার, ও মেয়ে যেন আমার পাশে না বসে। ইফাত চৈতালিকে মায়ের থেকে দূরত্ব বজায় রেখে বসালো। চৈতালিকে বসিয়ে দিয়ে নিজের রুমে আসলো। তানহা মাথায় হাত বুলিয়ে দিয়ে নরম কণ্ঠে বলল, তানহা ঘুমিয়ে গেছো? তানহার থেকে উত্তর না পেয়ে হালকা করে ধাক্কা দিল। তানহা নড়ে চড়ে উঠল। ইফাত তানহার 2 বাহু ধরে টেনে তুলল। দেখি উঠো, আমার সাথে চলো। তানহাকে কিছু বলতে না দিয়ে হাত ধরে ড্রয়িং রুমে আসলো। চৈতালি আর তানহা দুজন দুজনকে দেখে মুখ ঘুরিয়ে নিল। ইফাত সব খাবার নিয়ে আসলো। নিজ হাতে সবার প্লেটে খাবার বেড়ে দিচ্ছে। কেউ খাবার খাচ্ছে না। ইফাত মায়ের মুখে 1 লোকমা ভাত খাইয়ে দিল। থাক, তোকে কষ্ট করতে হবে না। আমার নিজের হাত আছে, আমি খেতে পারবো। তুই নিজে খেতে বস, তোর শরীরটা ভালো না। রাতে মনে হয় ঔষধ খাসনি, বলল রোকেয়া বেগম। ইফাত মাঝখানে বসেছে, এক পাশে চৈতালি আর এক পাশে তানহা। ইফাত 1 লোকমা ভাত চৈতালির মুখের সামনে ধরলো। দেখি ঝটপট খেয়ে নে, ঠান্ডার মধ্যে বসে থাকতে ভালো লাগছে না। চৈতালি বিনা বাক্যে ভাত মুখে পড়ে নিল। ইফাত এবার 1 লোকমা ভাত তানহার মুখের দিকে ধরলো। তানহাও খেয়ে নিল। তানহা একবার খেয়ে বলল, আমি নিজে খেয়ে নিতে পারবো, কাউকে খাইয়ে দেওয়ার দরকার নেই। বলে নিজের প্লেটটা নিজের কাছে নিয়ে নিল। ইফাত এবার চৈতালির দিকে তাকালো। চৈতালিও সোজা সাপটা উত্তর দিল, আমিও নিজ হাতে খেতে পারবো। বলে নিজের প্লেট নিয়ে খেতে শুরু করলো। ইফাত নিজেও খেতে শুরু করলো। সবার পেটে প্রচুর ক্ষুধা, তা সবাইকে দেখিয়ে বোঝা যাচ্ছে। রাগ করে থাকবে, তবুও আগে খেতে আসবে না। সবাই চুপচাপ খেয়ে যে যার মতো চলে গেল রুমে। নিস্তব্ধ রাত, চারদিকে বিনবিনে নীরবতাময় পরিবেশ। তানহা কম্বল মুড়ি দিয়ে শুয়ে শুয়ে কান্না করছে। সবে মাত্র 2 চোখের পাতা এক করেছিল, কিন্তু ইফাত এসে খাবার খেতে নিয়ে চলে গেল। চৈতালির কথাগুলো বারবার মনে পড়ছে। কথাগুলো বুকে এসে আঘাত করছে। দিনের বেলায় নিজেকে শক্ত রাখতে পারলেও রাতের বেলায় 2 চোখের পানি বাদ মানতে চায় না। বৃষ্টির মতো অঝরে ঝরে পড়ে। ইফাত এতক্ষণ সহ্য করতেও আর সহ্য করতে পারলো না। তানহাকে নিজের দিকে ঘোরালো। 1 হাত গালে দিয়ে তানহার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে, কান্না করছো কেন? তোমাকে কান্না করতে নিষেধ করি নাই। চোখের পানি সব ঝরে ঝরে পড়ছে। কার জন্য এত কষ্ট পাচ্ছ তুমি? তানহার থেকে কোনো উত্তর আসলো না। দৃষ্টি অন্যদিকে রেখেছে। 2 চোখ বেয়ে অশ্রুকণাগুলো গড়িয়ে পড়ছে। ইফাত এক দৃষ্টিতে তানহার দিকে তাকিয়ে আছে। কি অদ্ভুত সেই দৃষ্টি! ইফাতের দৃষ্টি তানহার ভেতরে ঝড় তুলে দিয়েছে। অন্যদিকে ঘুরতে চাইলে ইফাত শক্ত করে তানহাকে ধরে রাখলো। তানহা একবার ইফাতের দিকে তাকিয়ে দৃষ্টি নত করে নিল। ইফাত তানহার 2 চোখের পাতায় আলতো করে অধর ছুঁয়ে দিল। ইফাতের গরম নিঃশ্বাস তানহার মুখের ওপরে পড়তেই পরম আবেশে 2 চোখ বন্ধ করে নিল তানহা। তানহার অধর চোখগুলো নিয়ে আয়ত্ত করে নিল ইফাত। তানহার পুরো শরীর কেঁপে উঠল। ইফাত তা অনুভব করতে পারল। তানহার হাতে ভাঁজে নিজের হাত এক করে দিল। দুজনের নিঃশ্বাস ঘন হয়ে আসতে শুরু করলো। দুজনের মাঝে নেই কিঞ্চিত পরিমাণ দূরত্ব। অবশেষে পূর্ণতার রেশ ঘিরে ধরল ইফাত আর তানহাকে।
তাদের ভালোবাসা দেখিয়ে স্বয়ং চাঁদও লজ্জায় মুখ লুকিয়ে ফেলল। অতপর একটি রাত সাক্ষী হলো তাদের মধুচন্দ্রিমার। আবির ঘুমাচ্ছিল, হঠাৎ করে কল বেজে উঠল। ঘুম ঘুম চোখে ফোনটা হাতে নিল। অতিরিক্ত ঘুমের কারণে ঠিকমতো তাকাতেও পারছে না, দুই চোখ পিটপিট করে তাকিয়ে আছে। ফোনটা রিসিভ করলো, সাথে সাথে ভেসে এলো একটা মেয়ের রাগান্বিত কণ্ঠ। কুত্তার বাচ্চা, তুই কোনোদিনও ভালো হবি না। আমি ভেবেছিলাম তোর থেকে দূরে গেলে তুই হয়তো শিক্ষা পেয়ে ঠিক হবি। আমি তো ভুলেই গিয়েছিলাম, তুই তো মহান পুরুষ, তোর মনে দয়া মায়া বেশি, তাই এক মনে একটা নারী রাখতেই পারিস না। তোর মনে হাজারো নারীর বাস। একটা কথা কি জানিস, পচা জিনিসে মাছি ভন ভন করে বেশি। তুই হচ্ছিস সেই পচা জিনিস। আমি বুঝি না এত সুন্দর সুন্দর মেয়েগুলো বেছে বেছে পচা জিনিসে হাত দেয় কেন। কালকের মধ্যে তুই যদি আমার সাথে দেখা না করিস, তোর অবস্থা আমি কি করব তুই নিজেও জানিস না। মেয়েটির কণ্ঠে শুনে ধরফড়িয়ে উঠে বসলো আবির। দুই চোখ কচলে ভালো করে নাম্বারটা দেখে নিল। নাম্বারটা দেখিয়ে মুখের কোণে হাসির রেখা ফুটে উঠল। তুমি এতদিন কোথায় ছিলে? তুমি জানো তোমাকে পাগলের মতো কোথায় কোথায় খুঁজেছি। তুমি একবার আমার কাছে ফিরে এসো, আমি একদম তোমার মনের মতো হয়ে চলবো। তোর ছলনায় আমি এবার ভুলবো না আল্লাহর কাছে কি যে পাপ করেছিলাম। তোর মতো মানুষের সাথে আমার দেখা হয়েছিল। তুমি আমার সাথে এইভাবে কথা বলছো কেন? তুমি আমাকে আগে কতটা সম্মান করতে, আর আজকে তুই গাড়ি করে কথা বলছো। তুই সম্মান করার মতো কোন কাজটা করেছিস আমাকে দেখা। তোর সাথে ফালতু কথা বলার আমার সময় নেই। কালকে পার্কে চলে আসবি, আগে যেখানে আমরা দেখা করতাম। তুমি যা বলবে, যখন বলবে, আমি তোমার সামনে গিয়ে হাজির হব। তুমি শুধু ফিরে আসো। কখন যেতে হবে আমাকে বলো, আমি 1 ঘন্টার আগে গিয়ে বসে থাকবো। ওপাশ থেকে কোনো উত্তর আসলো না, কলটা কেটে দিয়েছে। আবির দীর্ঘশ্বাস ছাড়লো। এটা নতুন কিছু না, আবিরের অভ্যাস আছে এসব দেখার। ভিতরটা খুশিতে ভরে উঠেছে। মানসিক অশান্তিটা কেটে গিয়ে ভিতরে শান্তিময় হয়ে উঠেছে। রাতের প্রহরটা যেন কাটছেই না। আবিরের এখনই ছুটে চলে যেতে ইচ্ছে করছে। বিছানায় শুয়ে শুয়ে ছটফট করছে। ঘড়ির কাঁটায় 4টা বেজে প্রায় পার হয়ে গিয়েছে। বিছানায় বসে থরথর করে কাঁপছে তানহা। একটু পরপর হাঁচি দিয়ে উঠছে। মাত্রই ঠান্ডা পানি দিয়ে গোসল করার ফলে এই করুণ দশা তানহার। ইফাত তানহার দিকে তাকিয়ে হাসছে। তানহা ভিড় করে কি যেন বলছে। ইফাত দিকে তাকিয়ে থাকতে দেখে বলল, ওইভাবে